কি করবেন না? পড়াশোনাটা কি করবেনই না শেষ পর্যন্ত? বলবিদ্যা যত ভালো আপনার মগজে ঢোকে তার চেয়ে অনেক বেশি বোঝেন আপনি ফুটবল বিদ্যা। আপনি জানেন কোন প্লেয়ারের সেন্টার অফ গ্র্যাভিটি কোন জায়গায়। আপনি ফুটবলারের চেয়েও বোধহয় ভালো জানেন যে কোন পাসটা তাকে না দিয়ে অমুককে দিলে ভালো হতো। বোঝেন তো নাকি? আসলেই তো। যখন পড়াশোনা করতেছিলাম ইঞ্জিনিয়ারিং, সেটা তো খুব একটা আগ্রহ পাচ্ছিলাম না। 1 মাস 1.5 মাস সময় নিয়ে আমি একটা প্ল্যানিং করছি, বলবো যে আমি পিএইচডি করতে যাবো। আমার বাবা প্রফেসর, পিএইচডি করতে যাবো স্পোর্টস লাইন। তাহলে সে বাবা আচ্ছা পিএইচডি, যারা আমার ডিপার্টমেন্টের টিমের ম্যানেজার বা আমার হলে যারা প্রভোস্ট, তাদের কাছ থেকে রিকমেন্ডেশন দেওয়া। আর তো তখন স্যার আমি যাবো কি, আমি স্যারকে কী বলবো? কম্পিউটারে ফিফা গেম খেলতাম, বিভিন্ন ফরমেশন বা সিস্টেম কীভাবে কাজ করে সেগুলো নিয়ে টুকটাক পড়াশোনা করতাম। ভালো একটা ধারণা তৈরি হয়। আমার ব্যাচেলরের থিসিস ছিল ফুটবল ম্যাচ প্রেডিকশন নিয়ে। আমার মনে হয় এই জিনিসটা জনপ্রিয়তা পাবে এবং এটা আসলে শুনতেও তো একটু কুল শোনায় যে এই ওয়ার্ডগুলি, এই টার্মসগুলি, তো এটার প্রতি মানুষের আগ্রহ আছে। ইঞ্জিনিয়ারিং আর ফুটবল দুই বস্তু, কিন্তু কোথাও একটা মিল। মগজের খেলা, মেজাজের খেলা, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তড়িৎ বুদ্ধি মাপার পালা। পৃথিবীর সবচেয়ে বড় ক্লাব রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ সিভিল ইঞ্জিনিয়ার, ম্যানুয়েল পেলেগ্রিনি ইঞ্জিনিয়ার। দূরে যেতে হবে না, বাংলাদেশের সমিত সোম ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিং ছেড়ে ফুটবল নতুন কিছু নয়। সার্কিটের মার প্যাচ থেকে ট্যাকটিক্সের হাতে খড়ি, কোথাও গিয়ে খেলাটা একই। পেশাদার ফুটবল না খেলেও কোচ বনে যাওয়ার গল্প এখন পুরনো। জোসে মরিনিও থেকে ইউলিয়ান নাগলসমান, সেই তালিকাটাও বেশ ভারী। আপনিও কি সেই দলের? আমাদের বুয়েটে মারুফুল হক স্যার ছিলেন, উনি বুয়েটে আমাদের ইন্টার ইউনিভার্সিটির সময় ফুটবল টিমে কোচিং করিয়েছেন। ওই সময়টাতেই 2015-16 সালের দিকে উনি তখন UEFA A লাইসেন্স করলেন ইংল্যান্ড FA থেকে। ওইটা আসলে আমাদেরকে সবাইকেই মনে হয় যে অনেক বেশি ইনফ্লুয়েন্স করছিল যে আমি স্যারের মতো কোচ হতে চাই, এবং স্যার যদি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে গিয়ে UEFA A লাইসেন্স করে আসতে পারে তাহলে নিশ্চয়ই পাথ এটা পসিবল। আপনি অ্যাসিস্ট্যান্ট কোচ 3-4 জনকেও নিতে পারেন, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট কোচ, সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট কোচ। তো ওইভাবে গোলকিপার কোচ কিন্তু আমি নিজে মালয়েশিয়ান ক্লাবে দেখে এসেছি 2 জন, একটা হেড গোলকিপার কোচ, একজন অ্যাসিস্ট্যান্ট গোলকিপার কোচ। তো অ্যানালিস্টেও দেখা যাবে একজন হেড অ্যানালিস্ট আর একজন তার আন্ডারে অ্যানালিস্ট, বা তার আন্ডারে ডেটা কালেক্ট করার জন্য, ভিডিও ক্যামেরা চালানোর জন্য আরো 2 জন লোক। তো এইভাবে আপনার টিম বাড়ানো তো কোনো সমস্যা না যদি আপনার ক্যাপাবিলিটি থাকে। অ্যানালিস্ট, ফুটবল অ্যানালিস্ট, নিজ বা প্রতিপক্ষের নারী নক্ষত্র খুঁজে বের করাই যাদের কাজ। এর ভেতরও আছে ভাগ। কেউ কাজ করেন কোচের অধীনে, কেউ ফেডারেশনে অথবা ম্যানেজমেন্ট লেভেলে। লিভারপুলে যেমন কোচ বা প্লেয়ার নিয়োগের পদ্ধতিটাই নির্ভর করে ডেটা অ্যানালিসিসের ওপরে। আপনি চেনেন লিওনেল স্কালোনিকে, চেনেন তার অ্যাসিস্ট্যান্টদেরও, কিন্তু ওই দলে আছে মাতিয়াস মানা অথবা মারিয়ানো নিয়েভাসের মতো অ্যানালিস্টও। তারা থাকেন আড়ালে, কাজ করেন গোপনে। অ্যানালিস্ট হিসেবে যদি কাজ করতে চান তাহলে আপনার 2টা কাজের একটা কম্বিনেশন দরকার। একটা হলো যে নলেজ অফ দ্য গেম, যেটা আপনি ফুটবল হলে ফুটবলের ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে, আর সাথে একটা জিনিস হবে টেকনোলজিক্যাল টুলস ব্যবহার করার দক্ষতা বা স্কিল। সো এই 2টো জিনিসের সংমিশ্রণে আসলে অ্যানালিস্ট কাজ করেন। সো কোচের ইনস্ট্রাকশন ফলো করতে পারছেন কিনা, আপনি সেই দৃষ্টিতে দেখতে পাচ্ছেন কিনা খেলাটাকে, এবং একই সাথে আপনি সেই টেকনোলজিক্যাল যে টুলস রয়েছে, সেটা সফটওয়্যার হতে পারে বা বিভিন্ন ডিভাইস হতে পারে, সেগুলো আপনি ঠিকমতো ইউজ করতে পারছেন কিনা, এই 2টো জিনিসের সংমিশ্রণ। সো তখন আসলে আমার অ্যানালিসিস নিয়ে আলাদা করে কিছু কোর্স করা হয়েছে, এবং মনে হচ্ছে সেটাতে সুবিধাটা বেশি পাওয়া যাবে। এবং লাকিলি বাংলাদেশে আসার পরে সাইফ স্পোর্টিং ক্লাবে তখন যে নাসির স্যার ছিলেন, উনি আমাকে সেই সুযোগটা দিলেন, কারণ সাইফ স্পোর্টিং ক্লাবে একজন ফরেন অ্যানালিস্ট কাজ করে গেছিলেন। এই জন্য হয়তো তাদের আইডিয়া ছিল যে অ্যানালিস্টের কাজটা কি, এই জন্য হয়তো আমাকে সেই সুযোগটা তখন দেওয়া হয়েছিল, পলপুটের সাথে কাজ করার সুযোগটা পেয়েছে। ফিফা কিন্তু 2022 সাল থেকে যেটা শুরু করেছে, EFI বলি আমরা, এনহ্যান্স ফুটবল ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে ফিফা ম্যাট্রিক্স বলে। তো ওই অ্যানালিসিস গুলি আসলে দেখে খুব সহজেই আরেকটা টিমের দুর্বলতা, সবলতা, এই জিনিসগুলি বের করা যায়। কি সিজিপিএ কত? সিজিপিএর হিসাব মেলাতে হবে না? সিজিপিএ যদি আপনার ভালো হয় তো একটা অ্যাডভান্টেজ পেলেন, আর সেটা যদি মন্দ হয় তাহলে সেই অ্যাডভান্টেজটুকু হারালেন। ওই একই রকম উচ্চশিক্ষার ক্ষেত্রে যা যা সবাই অনুসরণ করেন, প্রথমে আপনি একটা জিআরই দেবেন, এরপরে IELTS, টোফেলও কোথাও কোথাও বোধহয় অ্যাকসেপ্ট করে আজকাল। এরপরে আপনি ইউনিভার্সিটি খুঁজবেন, খুঁজে মন মতো হলে সেটার জন্য অ্যাপ্লাই করবেন। তারা যদি আপনার প্রোফাইল দেখে এরপরে অ্যাকসেপ্ট করে তাহলে আপনি সেখানে যাচ্ছেন। স্কলারশিপের হিসাবটাও ওই জায়গাতে। তবে আপনার জিআরইর মার্ক যদি ভালো থাকে তাহলে আপনি ওই জায়গায় একটা অ্যাডভান্টেজ পাবেন, আর আপনার ওই মহাবিখ্যাত অথবা কুখ্যাত সিজি যদি ভালো থাকে তাহলে সেখানে যাওয়ার সম্ভাবনা আপনার
আরও বেড়ে যাচ্ছে। আসলে আমার আন্ডারগ্রেডের সিজিপিএটা খুব খারাপ ছিল, তো সেই সিজিপিএ দিয়ে অ্যাপ্লাই করা খুব ডিফিকাল্ট ছিল। আর আমার ফ্রেন্ড যে ছিল, আমার রুমে ছিল রুশো, সে আমাকে অলওয়েজ বলতো যে তোকে জিআরইতে অনেক ভালো স্কোর পাইতে হবে, জিআরইতে স্কোর না হলে কিন্তু স্কলারশিপ আসবে না। সো জিআরই দিব না এই চিন্তা আমার আগে থেকে ছিল, যার কারণে আমি মানে মাস্টার্স করার ইচ্ছেই ছিল না, বাইরে যাবোই না, জিআরই দিতে হবে তাই। কিন্তু যখন স্পোর্টস লাইনে পড়াশোনা করতে যাবো ভাবতেছি, বা মারুফ স্যার বললেন পড়াশোনা করার জন্য, তখন আসলে দেখলাম যে জিআরই ছাড়া আমার আসলে উপায় নেই, আমাকে স্কলারশিপ পাইতে গেলে জিআরই আইএলটিএস দিতে হবে, এবং জিআরইতে ভালো স্কোর পেলে হয়তো বা স্কলারশিপ পাওয়ার একটা চান্স পেতে পারি। ইউনিভার্সিটির যে যিনি কোর্স লিডার তার সাথে যোগাযোগ করি, তিনি আমাকে ডেটা অ্যানালিসিস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, বিভিন্ন মেথড এবং স্পোর্ট ফিল্ডে আমার এক্সপিরিয়েন্স আরও ডেভেলপ করার সাজেশন দেন। ওই সময় আমি রুয়েটে ফাইনাল ইয়ার ছিলাম, যেহেতু আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তাই আমি ভেবে দেখলাম ফুটবলের বিভিন্ন পারফরমেন্স ইন্ডিকেটরের ইম্পর্টেন্স নিয়ে আমার ব্যাচেলর থিসিস করা যায় কিনা। আল্লাহর মতে এক্সপেকটেশন অনুযায়ী কিছু একটা কাছাকাছি স্কোর পেয়েছিলাম, এবং সম্ভবত জিআরইটা ওই সময় রিকোয়ারমেন্ট না, প্লাস এটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করে। ওই ডিপার্টমেন্টের জন্য অ্যাডমিশনের জন্য জিআরই রিকোয়ারমেন্ট ছিল না, কিন্তু আমার স্কলারশিপ পাওয়ার জন্য জিআরইটা আমাকে হেল্প করেছে আপনার প্রোফাইলগুলো অন্যান্য প্রোফাইল থেকে আলাদা করার জন্য। যখন আপনি এখানে আছেন, অ্যাপ্লাই করার চেষ্টা করছেন, তখনই আপনার এই লাইন কেন্দ্রিক কিছু কাজ করা উচিত। অনলাইনে অনেক কোর্স অ্যাভেলেবল আছে, আর আপনি যদি ফুটবল কোচিং বা কোচিং রিলেটেড কাজ করতে চান বা কোচ হতে চান, তাহলে ডেফিনেটলি বাফুয়েতে বা এএফসির যে কোর্সগুলো রয়েছে, কোচিং কোয়ালিফিকেশন, এএফসি, বি, এ, প্রো, গ্রাসরুট আছে এখন, এই ধরনের কোর্সগুলো আপনার করা উচিত, কারণ এটা রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশন। গ্রাসরুট কোচিং কোর্সটা নিলে আমাদের বিএফএফ এর একটা সনদ পাবে, বাট এটা হচ্ছে অ্যাটেন্ডিং কোর্স, এটাতে কোনো পাস ফেল নাই, যারাই অ্যাটেন্ড করে তারাই সার্টিফিকেট পাচ্ছে। তো এই জন্য আমার সাজেশন থাকবে আসলে যারা বিদেশে প্রাতিষ্ঠানিকভাবে এই ফুটবল অ্যানালিসিস হোক বা অন্য কোনো ক্যাপাসিটিতে যদি করতে যেতে চান, তাহলে অন্তত সি লাইসেন্সটা যেন করেন, কারণ ওটা এএফসিতে তাদের নামটা রেজিস্টার্ড হবে এবং এএফসির একটা আইডি পাবে। তার মানে ফিফার যে 6টা কনফেডারেশনের মধ্যে এএফসি ইজ ওয়ান অফ দেম, যেটা আমাদের এশিয়ার। যেভাবে হোক স্পোর্ট রিলেটেড একটা পোর্টফোলিও ক্রিয়েট করার চেষ্টা করুন। স্পেসিফিকলি এমন না যে কোনো প্রিমিয়ার লিগের ক্লাবেই কাজ করতে হবে আপনি ইভেন চাইলে আপনার কাছাকাছি কোনো একটা ফুটবল ক্লাবে যদি ভলান্টারিলি কাজও করেন, সেটাও যদি আপনি কীভাবে কাজ করেছেন সেটাও যদি আপনি শো করতে পারেন, হুইচ ইজ গুড। আপনি দুটো বই পড়েন, ক্লপকে নিয়ে একটা বই আছে বা মরিনহোকে নিয়ে একটা বই আছে, তাদের অনেক কিছু পাওয়া যায় ফ্রি, মনে করেন আপনি হয়তো এখন খরচ করতে পারছেন না বা করতে চাচ্ছেন না, আপনি এরকম সার্চ করেন, আপনি একটা বই পড়েন, দেখবেন সেখান থেকে আপনি কিছু জিনিস একটা জিনিস আপনার ভালো লাগবে আর কি। তো সেটা যখন আপনি করছেন, তখন ওইটা ঘাটতে ঘাটতে আরও কিছু জিনিস ওপেন হবে। এখন পড়েছেন তো সায়েন্স অথবা অ্যাপ্লাইড সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং, এত সব পড়াশোনা করে ঠেলা ধাক্কা সামলে ফুরিয়ার সিরিজ পাতার পর পাতা মিলিয়ে এখন আপনি ফুটবলে কি করবেন? ওই বিদ্যা কি সব বৃথা যাবে? বিদ্যার সবচেয়ে বড় দিক হচ্ছে বিদ্যা কখনো পানিতে পড়ে না। যদি ওই লাইনে পড়াশোনা না করে, তখন তারা বলে যে তোমার কি ম্যাথমেটিক্স কোর্স ছিল কিনা অনার্সে, বা তোমার কি ফিজিক্স বা কেমিস্ট্রি এই ধরনের জিনিস ছিল কিনা, বা বায়োলজি ছিল কিনা। কারণ আলটিমেটলি কি এক্সারসাইজ ফিজিওলজি বায়োলজির সাথে কানেক্টেড, স্পোর্টস বায়োমেকানিক্স ফিজিক্সের সাথে কানেক্টেড, এবং কেমিস্ট্রির অনেক জিনিস আলটিমেটলি যে এক্সারসাইজ ফিজিওলজির সাথে কিছু কিছু রিলেট করবে। ম্যাথমেটিক্স লাগবে কারণ বায়োমেকানিক্স জিনিসগুলো আসতেছে। সো যদি কারো সায়েন্স ব্যাকগ্রাউন্ড যদি কারো থাকে, যেমন আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল বলে আমাদেরকে তারা এই জায়গাটা প্রেফার করে, ঠিক আছে, ও সরাসরি এক্সারসাইজ ফিজিওলজি থেকে আসে নাই, কিন্তু সে ইঞ্জিনিয়ারিং বলি বা বায়োমেকানিক্সের যে সাইডগুলো রয়েছে, এই জায়গাগুলো তার অ্যাডভান্টেজ পেতে পারে। তাকে হয়তো এক্সারসাইজ ফিজিওলজি নিয়ে আলাদা করে কোর্স করতে হবে। যেমন আমাকে মাস্টার্সের প্রথম সেমিস্টারে আমার প্রফেসর উনি আমাকে একটা এক্সট্রা কোর্স করতে বলছিলেন আন্ডারগ্রেডের। তিনি বলছেন যে তুমি এই কোর্সটা করো, এটা তোমার হেল্প করবে পরবর্তীতে বায়োমেকানিক্সের ক্লাস বা স্পোর্টস ফিজিওলজির যে কোর্সগুলো আছে সেগুলো বোঝার সুবিধার্থে। ম্যাক্সিমাম ভার্সিটিতেই মাস্টার্সের জন্য স্পোর্ট রিলেটেড ব্যাকগ্রাউন্ড প্রেফার করে। সো আমি সেইখান থেকে 4-5টা ইউনিভার্সিটি লিস্ট করি, যেখানে হচ্ছে স্পোর্টের পাশাপাশি কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স কিংবা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট বা এই রিলেটেড স্টাডিও তারা অ্যালাউ করে। সো আমার ভার্সিটিও তাদের মধ্যে একটা ছিল। যে কোনো কাজ ভালোভাবে করার জন্যই আপনার দরকার একটা গুড ব্রেন। সো ওই ব্রেনটা ইঞ্জিনিয়ারদের তো থাকবেই, না হলে ইঞ্জিনিয়ারিং পড়া এত সহজ না। তো ওদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে দেখা যায় যে অনেক খুঁটিনাটি ব্যাপারগুলি
আমার মানে মনে থাকবে। কিন্তু কথা হচ্ছে এই যে প্রচুর প্রচুর জ্ঞান নিয়ে আপনি যে দেশে ফেরত আসবেন, দেশের ফুটবলে কাজ করবেন, আপনাকে ভাই কাজ দেবে কে? বাংলাদেশের ফুটবলে কি ফুটবল অ্যানালিস্টদের যে ভূমিকা সেটা খুব প্রশংসনীয় হচ্ছে? সেখানে কাজের প্রয়োগটা আসলে কোন জায়গায়? আপনি বিদেশ থেকে পড়ে এসছেন ফুটবল নিয়ে, আপনি এপাশ থেকে ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে এসছেন, আপনার আম ছালা দুটোই আবার চলে যাবে না তো? তো এখানেও তো কোনো একটা কর্মক্ষেত্র থাকতে হবে যেখানে আপনি কাজ করে সুনাম কুড়িয়ে এরপরে হয়তো আপনি আরও বড় জায়গায় কাজ করতে যাবেন। বাংলাদেশ ফুটবলের সেই সুযোগটুকু কতটুকু আছে? প্ল্যান ছিল দেশে ব্যাক করা, মাস্টার্স করার পরে দেশে ব্যাক করার প্ল্যান ছিল। সো দেশে যখন ব্যাক করলাম তখন বাংলাদেশের লিগগুলোও কিছুটা স্থগিত, নতুন সিজন শুরু হবে। তো প্রথমে আসার পরে আমার কাজ করার সুযোগ হয়েছে বাফুফেতে কোচ এডুকেশন ডিপার্টমেন্টের ইন্টারপ্রেটার হিসেবে। তখন আপনার মরিনোর স্টার্ট হয়েছিল ইন্টারপ্রেটার হিসেবে, তো আমারও কিছুটা বলা যেতে পারে ওরকম স্টার্ট বলা যেতে পারে। তো ওই সময় আপনার বাফুফেতে কোচিং কোর্স শুরু হয়েছিল, সেখানে কাজ করা হয়েছিল 3 মাস। দেন সেখান থেকেই সাইফ স্পোর্টিং ক্লাবে, তখন নতুন সিজন শুরু হচ্ছে, সাইফ স্পোর্টিং ক্লাবে তখন পলপুট কোচ হিসেবে আসলেন। তো যেটা বলছিলাম যে সাইফ স্পোর্টিং ক্লাবে আগে অ্যানালিস্ট কাজ করে গেছিলেন ফরেন একজন, যার কারণে হয়তো সাইফ স্পোর্টিং ক্লাবের নাসির স্যারদের আইডিয়া ছিল যে অ্যানালিস্টদের কাজটা কীরকম হতে পারে, পলপুটের রিকোয়ারমেন্টও ছিল। সো তখন আমার প্রথম কিছুটা লাকি বলা যেতে পারে যে আসার পরে আমি ওই সিজনের শুরুতেই সাইফ স্পোর্টিং ক্লাবে কাজ করার সুযোগ পেয়েছি অ্যানালিস্ট হিসেবে। এবং তার পরবর্তী সময় মারুফুল হক স্যার আমাকে অন্তত 23 জাতীয় দলের খেলা ছিল উজবেকিস্তানে, এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে, সেখানে উনি আমাকে নিয়ে গেলেন বাংলাদেশের মধ্যে 23 জাতীয় দলের সাথে। সাইফের পরে কাজ করার সুযোগ হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে 2 বছর, এবং ওই সময় আরেকবার 29-এ কাজ করা হয়েছে। নাসিফ মেহেদি যে কাজ করছে অলরেডি, মেয়েদের সাথে কাজ করবে, আর নাসিফ সিনিয়র মেন্সদের সাথে কাজ করবে। প্লাস হচ্ছে নাসিফের কাজ হবে যে যখন ফ্রি থাকবে অন্যান্য টিমগুলিকেও দেখা, হেল্প করা। ক্ষেত্র আছে আরও, চাইলেই করা যায় ব্যবসা, অথবা হয়ে যাওয়া যায় ফ্রিল্যান্সারও। টেলিভিশনও হতে পারে কাজের ক্ষেত্র। ওয়ার্ল্ড কাপের সময় টি স্পোর্টস একটা কাজ করার সুযোগ ছিল, যেটা কিনা আমি মনে করি যে ক্লাবে যখন কাজ করা হয় তখন তো আসলে সেই কাজের একটা এক্সপ্রেশন খুব একটা থাকে না, মানে এক্সপ্রেস বা বাইরে সেটা করার সুযোগ থাকে না। ক্লাবের জিনিসপত্র কনফিডেন্সিয়াল, বা টিমের কাজ অলওয়েজ কনফিডেন্সিয়াল। সো টিমের ভিতরেই সেটা থাকবে, কোচ, প্লেয়ার বা এর মধ্যেই জিনিসটা সীমাবদ্ধ। বাট আসলে অ্যানালিস্ট একজন টিমের অ্যানালিস্ট বা প্রফেশনাল অ্যানালিস্ট, তার কাজের ধরনটা কী হতে পারে, কী কাজ করতে পারেন, সেটা কোথাও এক্সপ্রেস করার সুযোগ আসলে তেমন থাকে না। তো সেটাই আসলে টি স্পোর্টসের ওয়ার্ল্ড কাপের প্রোগ্রামে যেটা হয়েছিল, সেটা একটা এক্সপ্রেস করার সুযোগ আসছিল যে ওয়ার্ল্ড কাপের ম্যাচ হচ্ছে, সেই ম্যাচটা আমরা আমাদের একটা প্রোগ্রাম ছিল প্রি ম্যাচ পোস্ট ম্যাচ, সেখানে একটা ছোটো সেগমেন্ট ছিল ভিডিও অ্যানালাইসিস। তো সেখানে আমরা এই বিভিন্ন জিনিস ইউজ করার মাধ্যমে আমরা আমাদের কাজের একটা ছাপ বলতে পারেন বা এই ধরনের কাজ হতে পারে, সেটা একটা এক্সপ্রেস করার বা প্রকাশ করার সুযোগ পেয়েছিলাম। ক্ষেত্রটা আপনাকে সবাই করে দিতে পারবেন। আমি যদি বলি যে আপনার যদি এক্সপার্টিস থাকে যে ফুটবল অ্যানালিস্ট হিসাবে বাইরের সে নাসিফ যারা করেছে বার্সেলোনা ইউনিভার্সিটির থেকে, ওই ধরনের জায়গার থেকে, দেন আপনি সেখানে এটা কিভাবে কাজে লাগাবেন, আপনি কনসালটেন্সি ফার্ম খুলতে পারেন যে আমি আপনাদের ক্লাবের সমস্ত খেলার অ্যানালিসিস করে দিব, যেটা আমরা অলরেডি বাইরে অনেকগুলি কোম্পানি আছে যেমন হাডল, ওয়াই স্কাউট, এগুলির সাহায্য নিয়ে আমরা কিন্তু অ্যানালিসিস করি। তো ওইভাবে আমরা কিন্তু করতে পারি, এটা একটা গুড প্রফেশন বা বিজনেস হতে পারে। জায়গাগুলো খুব সীমিত, কিন্তু এর মধ্যে আপনাকে নিজেকে প্রুফ করতে হবে। তো এক্ষেত্রে আপনার লাকি হতেই হবে, বাট একই সাথে আপনার কোচিং কোয়ালিফিকেশন থাকতে হবে, এফসিসি বিএ, আমার যেমন বি করা আছে, এখন আমি এই লাইসেন্সটা করছি। আর এছাড়াও আপনার অ্যানালিসিস সার্টিফিকেশনটা থাকা দরকার অ্যানালিসিসের কাজের দক্ষতা অর্জন করার জন্য, এবং দেন আপনাকে সেটা কোথাও না কোথাও প্রকাশ করতে হবে। সো ফর এক্সাম্পল, আমি যদি এখন একজন কোচের কাছে গিয়ে বলি, কোচ আমাকে আপনার সাথে রাখেন, আমি অ্যানালিসিসের কাজ করব, তো কোচ আমাকে তো চেনে না বা আমার তো কাজ দেখে নাই, তো তিনি আমাকে কেন সুযোগ দিবেন টিমের সাথে ইনভলভ হওয়ার জন্য? কনফিডেন্সিয়াল তো বিষয়টা। তো তিনি আমাকে সুযোগ দিবেন যদি আমি একটা প্রেজেন্টেশন নিয়ে তার কাছে যাই। যেমন আমি যখন নাসিসের কাছে গেছিলাম, তখন আমি একটা প্রেজেন্টেশন, আমার এমবিপির একটা কোর্স করা ছিল, সেটার একটা ফাইনাল প্রেজেন্টেশন ছিল, সেই প্রেজেন্টেশন সহকারে আমি স্যারের কাছে গেছিলাম। তো স্যার যখন জিজ্ঞাসা করছিলেন তুমি কী করতে পারো, আমি স্যারকে বললাম স্যার এরকম একটা কোর্স করছি, এখানে একটা প্রেজেন্টেশন, এরকম আপনি দেখেন যে এটা আপনাদের কাজে লাগানো যায় কিনা। 2024-এর মে মাসে আমি আবাহনী থেকে কাজের অফার পাই। যেহেতু তখন আমার দেশের বাইরে চলে আসাটা ফিক্সড হয়ে গিয়েছিল, অ্যান্ড আমি সেপ্টেম্বরে দেশের বাইরে চলে আসি। সো সেপ্টেম্বরে ইংল্যান্ডে চলে আসার পর গত ডিসেম্বর থেকে এখানে আমি লন্ডনের একটা সেমি প্রো ক্লাবে পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। আর এটার পাশাপাশি ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগ 1-এর ক্লাব ক্যামব্রিজ ইউনাইটেডের একাডেমি টিমের হয়ে রিমোটলি অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। না রে ভাই,
পড়াশোনা আপনাকে করতেই হবে, পড়তে আপনাকে হবেই। তা আপনি যাই পড়ুন না কেন, যেটা ভালো লাগে সেটাই আপনি পড়তে পারেন, যেটা আপনার হাতের কাছে আছে সেখান থেকেও আপনি শিখতে পারেন। এই দেখা, শেখা আর অনুধাবন করাই তো আপনার কাজ। আর আপনি যখন ইঞ্জিনিয়ার, তখন আপনার তো সেই কাজটা খুব বেশি কঠিন হওয়া উচিত নয়, তাই না? আপনি মারুফ স্যারদের কাছ থেকে বা মিন্টু ভাইদের কাছ থেকে যখন শুনবেন, তারা এখনও বলবে যে তারা এখনও পড়াশোনা করে, কোচিং নিয়ে পড়াশোনা করে। সো পড়াশোনাই জীবনে আপনি হয়তো জার্নালিজমে আছেন বা যে কোনো জায়গাতেই থাকেন না কেন, তাদেরকে আসলে পড়াশোনা করতে হয়। যদি পড়াশোনা না করি তাহলে যেই বিষয়টা নিয়ে আমি কাজ করতেছি বা আমরা কাজ করতেছি, সেই বিষয়টাতে প্রোগ্রেস করা আসলে একটা পর্যায়ে থেমে যাওয়ার চান্স থাকে। সো এই জন্য আপ টু ডেট থাকার জন্য পড়াশোনা করা উচিত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.